আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের কৃষি ও পরিবেশ এই অধ্যায়ের প্রথম সেশন আলোচনা করব। প্রথম সেশনে যা বলা রয়েছে একটু পড়ে দেখি। এখানে বলা আছে, তোমরা কি হরিপদ কাপালির নাম শুনেছ? হরিপদ কাপালি ছিলেন ঝিনাইদহ এলাকার একজন সাধারণ চাষি। তিনি তার ক্ষেতে ইরি ধান লাগিয়েছিলেন। সেই ক্ষেতের ধান পরীক্ষা করতে করতে হঠাৎ করে দেখলেন কিছু গাছ তুলনামূলকভাবে বড় এবং সেখানে ধানের ফলন হয়েছে বেশি। হরিপদ কাপালি বিচক্ষণের পরিচয় দিয়ে সেই ধানগুলো অন্য ধানের সাথে মিশিয়ে না ফেলে আলাদা করে ফেলেন। তার বীজকে আলাদা করে করে সেগুলো আবার নতুন করে লাগালেন। তিনি দেখতে চাইলেন আসলেও সেগুলো উচ্চ ফলনশীল কিনা। দেখা গেল সেগুলো বেশ বড় হলো এবং অনেক বেশি ধানের ফলন হলো। এরপর হরিপদ কাপালি তার ধানের বীজ অন্যদের বপন করতে দিলেন এবং দেখতে দেখতে সেই এলাকার সকল চাষি উচ্চ ফলনশীল ধান পেতে লাগলো। বিজ্ঞানী হরিপদ কাপালির এই আবিষ্কারের কথা লোকমুখে অন্যরা জেনে যাওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলো নিয়ে বিশ্লেষণ শুরু করে। তার আবিষ্কৃত এই ধানের নাম দেওয়া হয় হরিধান। হরিপদ কাপালির এই ঘটনাটি কৃত্রিম নির্বাচনের একটি ভালো উদাহরণ। কখনো ভেবে দেখেছ কৃষিকাজের ক্ষেত্রে নতুন নতুন জাত কিভাবে তৈরি হয়, কিংবা কোন ধরনের ফসলের জাত বেশি টিকে থাকবে তা কিভাবে নির্ধারিত হয়? একটু ভেবে তোমার উত্তর নিচে লিখে রাখো। তো শিক্ষার্থীরা, এখানে আমরা কি লিখব এখন আমরা সেটি দেখব। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এখানে দেখো নমুনা সমাধান। নতুন নতুন জাত তৈরিতে বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন, যেমন কৃত্রিম নির্বাচন, সংকরায়ন, মিউটেশন ব্রিডিং, পলিপ্লয়েডি, বিশুদ্ধ লাইন নির্বাচন এবং মাস সিলেকশন। ফসলের জাত বেশি টিকে থাকার মাধ্যম। উদ্ভিদ টিকে থাকার মূল কারণ তার অভিযোজন। অভিযোজন হচ্ছে নির্দিষ্ট স্থানে বসবাসের জন্য কোনো জীবের অর্জিত বৈশিষ্ট্য যা বিবর্তনের গতিধারায় জিন মিউটেশন বা পরিবেশের পরিবর্তনের মাধ্যমে অর্জিত হয়ে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। ফসলের ক্ষেত্রেও নতুন পরিবেশে যে ফসল খাপ খাইয়ে নিতে পারবে বা অভিযোজিত হতে পারবে সেই তত বেশি টিকে থাকতে পারবে। আশা করি তোমরা উত্তরটি লিখে নিয়েছো। আমরা পরবর্তী কাজে চলে যাব। এবার একটু ইতিহাসের দিকে তাকানোর পালা। তোমরা অনেকেই হয়তো জানো, মানুষ একসময় যাযাবর ছিল এবং শিকার করে এবং খাবার সংগ্রহ করে জীবনযাপন করত। একসময় সেখান থেকে তারা এক জায়গায় থিতু হয়ে খাদ্য উৎপাদন শুরু করে এবং তা কৃষিকাজের মাধ্যম। কৃষিকাজের ক্ষেত্রেও যে ধরনের শস্যের ফলন বেশি সেগুলো বাছাই করে এনে তারা তাদের একটা নির্দিষ্ট ভূমিতে রোপণ করত এবং আস্তে আস্তে সেখান থেকে যেগুলো উচ্চ ফলনশীল সেগুলোকে বাছাই করে আরও উচ্চ ফলনশীল জাতের সৃষ্টি হলো। হরিধান উৎপাদনের ঘটনার সাথে মানুষের সভ্যতার শুরুর দিকের কৃষিকাজের উদ্ভাবনের কোনো মিল দেখতে পাচ্ছ কি? তো এখানে আমাদের একটা কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনের আনসারটা করা দরকার। এখানে খেয়াল করো প্রশ্ন, হরিধান উৎপাদনের ঘটনার সাথে মানুষের সভ্যতার শুরুর দিকে কৃষিকাজের উদ্ভাবনের কোনো মিল দেখতে পাচ্ছ কি? নমুনা সমাধান, হ্যাঁ মিল দেখতে পাচ্ছি। কৃষিকাজ করার আগে মানুষ পশু পাখি শিকার করে অথবা গাছের ফলমূল আহরণ করে খাদ্য সংগ্রহ করত, যার ফলে মানুষ প্রকৃতি, পরিবেশ এবং পরিবেশের বিভিন্ন ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণের সুযোগ পেয়েছিল। পরিবেশের বিভিন্ন ঘটনা এদের পারস্পরিক সম্পর্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ হতো গুহায় বসবাসকারী মায়েদের, কারণ তাদের
বাইরে বের হওয়ার তেমন প্রয়োজন হতো না। তারা দেখলেন ফল খেয়ে বীজ ফেলে দিলে গাছ জন্মাচ্ছে। বুদ্ধিমতী নারী সবচাইতে সুস্বাদু ফলটির বীজ যত্ন করে মাটি নরম করে পুঁতে দিলেন। চারা গজালে তাকে যত্ন করে বড় করলেন এবং একসময় ফল পেলেন। এভাবেই নারীরা প্রথম কৃষির সূচনা করেছিলেন। সুতরাং বলা যায় হরিপদ কাপালির হরিধান উৎপাদন এবং সভ্যতার শুরুর দিকের কৃষিকাজের উদ্ভাবনের যেন এক জীবন্ত প্রতিচ্ছবি। আশা করি এই কোশ্চেনের আনসারটাও তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ক্লাসে এমন কোনো শিক্ষার্থী আছে কিনা যার বাবা কোনো না কোনোভাবে কৃষিকাজের সাথে যুক্ত? তাহলে তার কাছ থেকে তার কৃষিকাজের অভিজ্ঞতা শুনে নিতে পারো। কিভাবে বীজ বাছাই হয়, কিভাবে দুর্বল বা অসুস্থ উদ্ভিদকে সরিয়ে ফেলা হয় এবং সুস্থ উদ্ভিদকে বাঁচিয়ে রাখা হয়, সে অভিজ্ঞতা তিনি তোমাদের বর্ণনা করতে পারেন। তো চলো আমরা এখানে বেশ কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি, এই কোশ্চেনগুলোর আনসার দেখে নেই। প্রথম কোশ্চেন ছিল কিভাবে বীজ বাছাই হয়। বীজ বাছাই করতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হয়। 1 নম্বর, উজ্জ্বল, সুন্দর, সতেজ, যেমন স্বাভাবিক রঙের হতে হবে। 2 নম্বর, বীজ পুষ্ট ও দানা বড় সম্পন্ন হতে হবে। বীজ পোকামাকড় ও রোগমুক্ত হতে হবে। বীজের আর্দ্রতা সর্বোচ্চ 10 থেকে 12% মধ্যে হতে হবে। বীজ অঙ্কুরোদ্গম ক্ষমতা 70 থেকে 85% ওপর হতে হবে। তারপর খেয়াল করো কিভাবে দুর্বল বা অসুস্থ উদ্ভিদকে সরিয়ে ফেলা হয়। জমিতে নির্দিষ্ট ফসলের বীজ উৎপাদনের সময় কিংবা নির্বাচিত ফসল চাষের ক্ষেত্রে যদি অসুস্থ বা দুর্বল উদ্ভিদ দেখা যায় তাহলে তাকে মূলসহ তুলে ফেলতে হবে। এ প্রক্রিয়াকে বলা হয় রোগিং। তারপরে ছিল কিভাবে সুস্থ উদ্ভিদকে বাঁচিয়ে রাখা যায়। সুস্থ উদ্ভিদকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হচ্ছে পরিচর্যা। তারপরের কোশ্চেন আমরা দেখব। এখন একটা অন্য প্রশ্ন, কৃষিকাজের ক্ষেত্রে মানুষ নির্দিষ্ট উদ্দেশ্যে জাত বাছাই করে সুবিধাজনক ফসলের চাষ করছে। এখন যদি মানুষ এরকম বাছাই না করে কোনো রকম সিদ্ধান্ত না নেয় তাহলে কোনো একটা প্রাকৃতিক সিস্টেমে কোন উদ্ভিদ টিকে থাকবে আর কোন উদ্ভিদ টিকে থাকবে না সেটা কিভাবে নির্ধারিত হবে ভেবে দেখো তো। তো চলো আমরা এই কোশ্চেনের আনসারটা দেখে নেই। এখানে তোমরা দেখো পরিবেশে উদ্ভিদ টিকে থাকবে কিনা তা দুটি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর, প্রতিকূল সহিষ্ণুতা। স্থানভেদে ফসলের জাত অতিবৃষ্টি, খরা, শীত ইত্যাদি প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে টিকে থাকে। যেমন মরু অঞ্চলের তীব্র তাপদাহ ও প্রচণ্ড শীত উপেক্ষা করেও ফণিমনসা, খেজুর, শতমূলী ইত্যাদি উদ্ভিদ টিকে থাকে। তারপরে 2 নম্বর, অধিক অভিযোজন ক্ষমতা। নির্বাচিত ফসলের জাত ছাড়া অন্য কোনো উদ্ভিদ যদি প্রাকৃতিক পরিবেশে চাষ করা হয় এবং ওই উদ্ভিদের অভিযোজন ক্ষমতা কম থাকে উক্ত পরিবেশে উদ্ভিদটি টিকতে পারবে না। যেমন লবণাক্ত সহিষ্ণু জাতের ফসল যদি পাহাড়ে চাষ করা হয় তাহলে পাহাড়ি অঞ্চলে তা টিকতে পারবে না। আশা করি লাস্ট কোশ্চেনের আনসারও বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে সেশন 2 আলোচনা করব। শিক্ষার্থীরা ভালো থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।